চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি, আমাদের সকলের প্রিয় গণসঙ্গীত শিল্পী, বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের সন্তান ডক্টর ফকির মাসুক আলমগীরের কাছে। শুরুতেই আমরা বলছিলাম যে আজ আসলে আমাদের সকলের জন্য একটি হারানোর দিন, বেদনার দিন, চতুর্থ মৃত্যুবার্ষিকী ফকির আলমগীরের। শুরুতেই একটু যদি বলতেন যে তার শূন্যতা কেমন অনুভব করেন? এখনো মনে হয় বাবা বোধহয় আশেপাশেই আছে। বাবার যে কণ্ঠস্বর, বজ্রকণ্ঠ আমাদের ঘরের চারপাশে প্রতিধ্বনির মতন কাজ করতো, তো সেটা মিস করি। বাট 4 বছর কেটেও গেছে, এখনও মনে হয় না, মনে হয় যে বাবা বোধহয় কোথাও কনসার্টে গিয়েছে, বিদেশে গিয়েছে। তো ইউজুয়ালি কনসার্টে গেলে বাবা সবসময় 2-3 মাস লেগে যেত। তো ওই গ্যাপের সাথে পরিস্থিতির সাথে আমরা একটা সামঞ্জস্য করে ফেলেছিলাম। এই পরিস্থিতিতে যে বাবা হঠাৎ করে চলে গেল, তার শারীরিক সুস্থতা একদমই ভালোই ছিল বলতে গেলে, অ্যাপার্ট ফ্রম ডায়াবেটিস। কিন্তু হঠাৎ করে করোনা আক্রান্ত হয়ে বাবা যে একেবারে চলেই যাবে আমরা কেউ ভাবতে পারিনি। তো 4 বছর কেটে গেছে, তার শূন্যতা প্রতিদিন আমি অনুভব করি। আমরা বিশেষ করে পারিবারিক মিলন মেলায় এবং ঈদের দিনগুলোতে আমরা যে সকালবেলা সবাই একসঙ্গে নামাজ পড়তে যেতাম, সেটা খুব মিস করি। মনে হয় বাবা এখন আমাদেরকে ডাক দিবে, চলো যাই নামাজে। এটা খুবই মিস করি। আর বলতে গেলে আমাদের পারিবারিক মিলন মেলায় এবং বড় বড় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আমরা 3 ভাই যখন বাবার উপর খুব নির্ভরশীল ছিলাম, তো বড় বড় ডিসিশন নেবার ক্ষেত্রে বাবাকে আর খুঁজে পাই না। এটা আমাদের জন্য হৃদয় বিদারক। আমার আম্মা চালাচ্ছে আমাদের পরিবার, তো সেক্ষেত্রে বাবাকে প্রতিদিনই মিস করি এবং বড় বড় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে খুবই মিস করি বলতে গেলে। তো এখনও অনেক সুসংবাদ বা দুঃসংবাদ আমরা বাবার সঙ্গে শেয়ার করতে পারি না, বাবাকে পাই না। বাট প্রত্যেক শুক্রবার আমরা চেষ্টা করি বাবার কবরে যাওয়ার। আমাদের বাসার পাশেই রেখেছি তাদের কবর, তালতলা কবরস্থানে। তো সেখানে গিয়ে আমরা জিয়ারত করি তার কবর। সন্তান হিসেবে আপনাদের কাছ থেকে তার কি আসলে চাওয়া ছিল, স্বপ্ন ছিল আপনাদেরকে নিয়ে, এবং সেই স্বপ্নের কতটা পূরণ করতে পেরেছেন বলে মনে করেন? বাবা আমাদের কখনো প্রেশারাইজ করতেন না যে খুব ভালো একজন শিল্পী হতে হবে অথবা খুব শিক্ষিত একজন মানুষ হতে হবে, এরকম না। বাবা আমাদেরকে বলতো ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ বাবা সারাটা জীবন মানুষের জন্য গান গেয়ে গিয়েছে এবং প্রত্যেকটি গানে তার মানুষের যে কথাবার্তা, মানুষের যে হৃদয় বিদারক এবং শ্রমের যে মূল্যের ন্যায়সঙ্গত কথাবার্তা, এইসব উনি বলতেন। তো ভালো মানুষ হওয়ার কথা সবসময় বলতেন। রেজাল্ট হোয়াট এভার অসুবিধা নেই, বাট মানুষ হওয়ার ক্ষেত্রে খুব গুরুত্ব দিতেন। তো আরেকটা কথা, সেটা হচ্ছে আমার বাবা আমাদের 3 ভাইকে মানুষ হবার ক্ষেত্রে যেরকম গাইড করতে পেরেছেন এবং পড়াশোনার ক্ষেত্রেও সাফল্যতার একদম চূড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আর তার যে স্বপ্ন ছিল, তার একটা স্বপ্ন ছিল যে 3 ছেলের মধ্যে একজন সঙ্গীতের একজন পদার্পণ করুক। আচ্ছা। আর সেইটা হতে পারিনি, কারণ আমরা 3 ভাই ব্যক্তিগত জীবনে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। এই জন্য তার এই স্বপ্নটুকু একটু রয়ে গেছে। সেটা পূরণ হয়তো বা কোনো একদিন হবে, বাট হয়তো বা আমাদের নেক্সট জেনারেশন যারা আসছে তারা হয়তো বা এটা ফিল আপ করবেন। বাট শুধু এইটুক তার একটা অধরা স্বপ্ন রয়ে গেছে। বাকি সবগুলো আমরা পরিপূর্ণ করতে পেরেছি বাবার যে চাহিদা ছিল। অনেক গুণী একজন শিল্পী ছিলেন, সঙ্গীত শিল্পী, গণসঙ্গীত শিল্পী, পপ সঙ্গীত শিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা, এবং তিনি লিখতেনও। তার তো অনেকগুলো আসলে সৃষ্টিশীল দিক আছে। একটু যদি বলতেন যে একজন সন্তান হিসেবে আপনাদের কাছ থেকে অন্যান্য বাকি যারা আছে তাদের আসলে সেই চাওয়াটা অনেক বেড়ে গেছে ফকির আলমগীরের সন্তান বলে। তার কারিশমা যেরকম স্কাই হাই, সেটা আমরা জীবনেও কখনোই টাচ করতে পারবো না। তার যে সন্তান হবার যে একটা ব্যক্তিগত প্রেশার এবং জনগণ বা তার যে ভক্তনারী সবসময় প্রথম কথাটা জিজ্ঞেস করে যে আপনি কি গান গেতে পারেন নাকি। আমি সবসময় বলতাম আমি বাবার সঙ্গে গিটার বাজাতাম। ইউজুয়ালি বিদেশে যাবার আগে, উচ্চশিক্ষা ক্ষেত্রে আমি বিদেশে যাবার আগে বাবার সঙ্গে সবসময় গিটার বাজাতাম। তো এইটুকু বলতাম, আর বাকিটুকু আর বলতে পারতাম না। বাকিটুকু আমাদের জন্য একটা আফসোস। 3 ভাইয়ের মধ্যে আমরা কেউই সঙ্গীতে পদার্পণ করতে পারিনি। করতে পারলে বাবার যে এই যে এখন যে তার চলে যাওয়া এবং তার যে রয়ে যাওয়া সংরক্ষিত গানগুলো, সেগুলো আবার হয়তো বা রিমেক করে আমরা তৈরি করতে পারতাম। এতটুক আমরা করতে পারিনি, ফিল আপ করতে পারিনি। কিন্তু এইটুক এত আফসোস রয়ে গেছে আমাদের 3 ভাইয়ের মধ্যে।
তিনি তো বীর মুক্তিযোদ্ধা ছিলেন, অবশ্যই সেই সময়ের অনেক কথা আপনাদের সাথে শেয়ার করেছেন। সেরকম কোনো গল্প যদি আজ একটু আমাদের বলতেন। বাবা আমাকে সবসময় 25শে মার্চ রাতের কথা সবসময় বলতেন। 25শে মার্চ রাত্রে যে পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়লো, ওই সময় লোমহর্ষক কাহিনী সবসময় শোনাতেন এবং বলতেন যে ওই দিন ওই রাতের বেলা খুব কষ্ট হয়েছে তাদের ঢাকাটা ক্রস করতে, এবং ঢাকা পার হয়ে তিনি গ্রামে চলে যান এবং গ্রামেও সেখানে পরের দিন অ্যাটাক হয়। তো যার ফলে ওইখান থেকেও তাকে ভারতের আগরতলাতে চলে যেতে হয়। তো ওইখানে গিয়ে তার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সাথে সংযুক্ত হয়, এইটার কথা খুব বলে। এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কে কোন গান ফার্স্টে শুরু করলেন, আপেল মাহমুদ, রতীন্দ্রনাথ রায়, তারপরে বুলবুল মোহাম্মলিশ, এরা যারা আসলো, এদের সঙ্গে যে কানেক্টিভিটি এবং তাদের সঙ্গে যে আড্ডা, সবসময় এগুলো শেয়ার করতেন। বিশেষ করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কোন গানটার সাথে বাবার বেশি সম্পৃক্ততা আছে এগুলাও বলতেন। যেমন বিজয় দিবসের কাহিনী, এইটাও বলতেন। তারপরে হচ্ছে যুদ্ধের যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ের সময় ওর কথাবার্তা বলতেন। বিশেষ করে বাবা যখন ফেরত চলে আসলেন 13ই ডিসেম্বর বা 14ই ডিসেম্বর দিকে চলে আসছিলেন, বেশি দিন আর যুদ্ধে পার্টিসিপেট করতে পারেনি, 3 দিন করেছেন পার্টিসিপেট। তো 3 দিন পার্টিসিপেট ফরিদপুরে ভাঙা থানায় করেছিলেন। এবং ওই সময় যে দুর্বিষহ স্মৃতি এইগুলো খুবই আলোচনা করতেন এবং বলতেন যে লাইফ এত সোজা না এবং বাংলাদেশ একদিনে সংগঠিত হয়নি, বাংলাদেশ একদিনে জন্ম নেয়নি। এবং একটা কথা সবসময় বলতেন যে অনেক গান এবং অনেক রক্তের বিনিময়ে আমরা জলপাই রঙের বাংলাদেশ পেয়েছি। এই ওয়ার্ডগুলা খুব বলতেন এবং এই ওয়ার্ডগুলো এখন আমার কানে বাজে আর কি। আমার ব্যক্তিগতভাবে মনে আছে, আমি যখন প্রোগ্রামের উপস্থাপনা করতে গিয়েছি, উনি আমাকে বলে দিয়েছিলেন যে এটা না এভাবে বলো, এই বিষয়টা না এইভাবে তুলে ধরো, এবং কিভাবে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেই বিষয়ে উনি আমাকে অনেক হেল্প করেছেন। আমার মনে আছে, আমার সুযোগ হয়েছিল ওনাকে নিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করার। একটু যদি বলতেন যে ঋষিজ শিল্পী গোষ্ঠী, সেই ঋষিজ শিল্পী গোষ্ঠীর এখন কি অবস্থানে আছে? ঋষিজ শিল্পী গোষ্ঠী 1976 সালে সংগঠিত হয় এবং ওইখানে গঠিত হবার পর বাবাই চালাচ্ছিলেন এবং বিভিন্ন গ্রামে গঞ্জে দূর দূরান্তে গণসঙ্গীতকে পৌঁছে দেওয়ার জন্য কাজ করতেন। এবং গণসঙ্গীত এর আগেও বিভিন্ন শিল্পী করেছেন বাংলাদেশে, কিন্তু একদম আপামর জনগোষ্ঠীর কণ্ঠে, আপামর জনগোষ্ঠীর যে দুঃখ বেদনা, একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন ঠেলাওয়ালা এবং একজন দিনমজুর শ্রমিক এবং মহিলা শ্রমিক যারা আছেন, যাদেরকে বাবা সখিনা বলে ডাকতেন, তাদের কথা যে তুলে ধরতেন একদম পুরা গানের কণ্ঠে, সেই ঋষিজ শিল্পী গোষ্ঠীর মাধ্যমে এটা হয়েছে। তো ঋষিজ শিল্পী গোষ্ঠী বলতে গেলে আমার বাবা বলতো তার চতুর্থ সন্তান, যেহেতু আমরা 3 ভাই, চতুর্থ সন্তান। তো এখন 76 সালের হবার পর একদম 2021-এ বাবা যখন চলে গেলেন, 2021 থেকেই আমার মা চালানো শুরু করেছেন এবং সে বর্তমানে সভাপতি বেগম সুরাইয়া আলমগীর, উনি একজন লেখিকা। আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন ফকির সিরাজ এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন সমর বড়ুয়া। তো তারা 3 জন মিলে খুবই ভালো চালাচ্ছিলেন, কিন্তু দেশের এখন একটা বর্তমান সংকটের কারণে আমরা একটু বেগ পেতে কষ্ট হচ্ছে। ভবিষ্যতে নির্বাচিত সরকার আসলে হয়তো আবার সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো। ওনার গানে গণমানুষের গল্প তুলে ধরেছেন এবং জীবনের কথাগুলো তুলে ধরেছেন। এখনকার সময় যারা সঙ্গীতের সাথে আছেন, এখনকার লেখনীতে, গায়কিতে সেই গণমানুষের কথা কতটা উঠে আসে বলে আপনি মনে করেন? এখন একদমই বলতে গেলে মিসিং। কিন্তু গত 24 সালের যে জুলাই মাসের অভ্যুত্থানে দেখেছিলেন একটি রিক্সাওয়ালা দাঁড়িয়ে স্যালুট দিচ্ছে, তখনই অনেকটা বলেছিলেন যে একজন রিক্সাওয়ালাও একজন গুরুত্বপূর্ণ। তো এখন অনেকটা মিসিং বলতে গেলে। বাবা চলে যাওয়ার পর মে দিবসে কোনো গান বলতে গেলে এখনো হয় না। মে দিবসে বাবা চলে যাওয়ার 4 বছর হয়ে যাচ্ছে, প্রত্যেক বছর বাবার সেই জন হেনরি গানই বাজছে এখন পর্যন্ত। তো এইটা আশা করি নতুন কোনো শিল্পী তার গানের গলায় তুলে ধরবেন, এটা আমাদের প্রত্যাশা। বাট এই দিবসে এখনও কোনো সেই শ্রম দিবস হিসেবে যে আমাদের দেশে পালিত হয়, সেটা আমার মনে হয় বাবার গান ছাড়া অসম্পূর্ণ। সেটা আশা করি আরও নতুন শিল্পীরা এগিয়ে আসবে এই মে দিবসকে পালন করবার জন্য, কারণ তারাও আমাদের একটা বিশাল জনগোষ্ঠী, এই দিন খেটে খাওয়া মজুর শ্রমিকরা, যেমন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা
ইভেন আমাদের যে ঝালমুড়িওয়ালাও আসে, তারা বলে, আমাদের বাসা দেখে বলে, ও ফকির আলমগীর, উনি তো আমাদের গান গাইতেন। আমি বলতাম হ্যাঁ, এখন উনি নেই, কি করবেন। বলে উনি অনেক ভালো মানুষ ছিলেন, এখন তো আমাদের জন্য আর কেউ গান গায় না। এটা তাদের একটা আফসোস। শ্রদ্ধেয় ফকির আলমগীরের সৃষ্টিগুলো কতটা আসলে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে বলে আপনি মনে করেন? বাবাকে এখনো বাঁচিয়ে রেখেছে তার ভক্তানুরাগীরা, কারণ বাবার যে গানগুলো এখনও শেয়ার করা হয়, যা তার যে ফ্যান্স ফলোয়ার্স আছেন তারা এখনও করছেন, এবং তারা বিশেষ করে স্মরণ করেন। এবং প্রত্যেক মে দিবসের দিন একটা আর্টিকেল অবশ্যই বের হবে দৈনিক পত্রিকায়, কারণ বাবাকে ওই দিন একদম ওনাকে ছাড়া দিবসটি পালন করা সম্ভব না। আরেকটি কারণ হচ্ছে যে বাবা যে গানগুলো তৈরি করে দিয়ে গেছেন, এগুলো সংরক্ষণ করার বিষয়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্টেপ নিয়েছি এবং সেগুলো একদম গুছিয়ে এনেছি অলরেডি। তো আমরা একটা ইউটিউব চ্যানেল অলরেডি আছে। তো এখন যেটা করব, আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব, যাতে বা অ্যাপ ভিত্তিক করব, যাতে ইভেন দিন মজুর শ্রমিকরাও যদি মোবাইল থেকে যদি তাদের গানটি শুনতে চায়, তাহলে যদি শুনতে পারে খুব সহজেই। এবং বাবার রেখে যাওয়া লেখাগুলো বই আমার মা প্রকাশ করেছেন, এখনও 1-2টা পাণ্ডুলিপি বাকি আছে, ভবিষ্যতে অনন্যা প্রকাশনী থেকে বের হয়ে যাবে, প্রকাশিত হবে। তো বইয়ের ব্যাপারটা আমার মা দেখে নিয়ে আসছে, গানের ব্যাপারটা আমি দেখছি। তো ভবিষ্যতে আরও গানের যে লিরিক্সগুলো, সেগুলো এখনও ওয়েবসাইটে অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, কারণ ভবিষ্যতের প্রজন্ম গুগলে সার্চ করবেন বা বিভিন্ন এআই বেসড অ্যাপে সার্চ করবে। তো ওইখানে যে গানগুলো যাতে খুঁজে পায়, যে ভবিষ্যৎ প্রজন্ম যে ফকির আলমগীর নামের একজন শিল্পী ছিলেন, তিনি যাতে হারিয়ে না যায়, এটার জন্য আমরা এই স্টেপগুলো নিচ্ছি। আরেকটা কথা হচ্ছে, ভক্তানুরাগীদের আমরা রিকোয়েস্ট করব তাদেরকে এই ফকির আলমগীরকে যাতে তাদের নেক্সট জেনারেশনের কাছে পরিচয় করে দিয়ে যায়, কারণ আপনারা ছাড়া তিনি বাঁচবেন না। তাদের যে কণ্ঠ গানগুলা আপনারা বাঁচিয়ে রেখেছেন, অবশ্যই নেক্সট জেনারেশনকে যদি এইগুলা ফরওয়ার্ড করা হয়। আমরা তো জানি শ্রদ্ধেয় ফকির আলমগীর তার জীবনে অনেক ব্যস্ত সময় কাটিয়েছেন, আসলে গণমানুষের জন্য সৃষ্টি করতে গিয়ে, কাজ করতে গিয়ে, দেশের জন্য কাজ করতে গিয়ে। আপনাদের সাথে, সন্তানদের সাথে সময় কাটানোর আসলে সুযোগ কতখানি হয়েছে, বা সেই সময় কাটানোর আসলে স্মৃতি থেকে যদি কিছু স্মৃতি আমাদের বলতেন। 90 সালের দিকের থেকে 2000 সাল পর্যন্ত তার যে পিক আওয়ারটা ছিল জনপ্রিয়তার, ওই সময় প্রচুর ব্যস্ত থাকতেন। বাবাকে আমরা খুব কম সময় পেতাম, তখন আমরা 2 ভাই বা 3 ভাই আমরা সবাই স্কুলে পড়তাম। তো ওই সময়টা আমার মা গাইড করতেন। তো এরপরে 2000 সালের পরে বাবা কিছুটা পারিবারিকভাবে এবং লেখালেখি শুরু করেন এবং পারিবারিক সময় কাটানো শুরু করেন 2000 সালের পরে। ওই সময়টা থেকে আমরা বেশি বাবাকে পাওয়া শুরু করি, এবং সে যেমন লেখালেখিতে খুব পছন্দ করতেন এবং প্রত্যেকটা লেখা লিখে আমাদেরকে এসে শোনাতেন। আমরা অনেক সময় বিরক্ত হয়ে যেতাম, হ্যাঁ লিখেছো, ভালো করেছো, বাট এই জিনিসগুলো এখন খুব মিস করি, যে আরেকবার যদি একটু এসে পড়িয়ে শোনাতো, এটা এখনও খুব আফসোস করি। যাই হোক, যেটা বলছিলাম যে বাবার যে সময় আমরা খুব পেতাম এই 2000 সালের পরে, এবং তিনি খুব নাতিদের সাথে সময় কাটানো খুব পছন্দ করতেন, ছেলেদের থেকে নাতি। তার একটা আফসোস ছিল যে তার 3 ছেলে, তার কোনো মেয়ে নেই, এটা খুব আফসোস ছিল। পরে আমাদের মেয়ে সন্তান হয় এবং সে এই নাতনিদের সাথে সময় কাটাতে খুব পছন্দ করত, এবং শেষ 1 মাস আগেও আমার মেয়েকে নিয়ে সঙ্গে কোলে করে খেলে গেছে। সেই ভিডিওটা এখনো রয়ে গেছে, ওইটাই আমরা বারবার দেখি আর কি। তার এমন কি কোনো চাওয়া ছিল, স্বপ্ন, যেটা আসলে পূরণ হয়নি? শেষ যে চাওয়া ছিল মারা যাওয়ার আগেও, সেটা ছিল স্বাধীনতা পদক। 21শে পদক তিনি পেয়েছেন 1999 সালে, কিন্তু স্বাধীনতা পদকে শর্টলিস্টেড হয়েও অনেক সময় পাইনি। কেন পাইনি সেটা বিগত সরকারের যারা ছিল তারা হয়তো বলতে পারতেন ভালো করে, বাট এখন দেশ পরিবর্তন হয়েছে, এখন হয়তো আমরা একটু ভালো করে আবেদন করব তাকে যাতে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয়। এটা তার খুব একটা আফসোস ছিল, এবং প্রত্যেকবার স্বাধীনতা পদক যখন ঘোষণা হতো তার মনটা প্রচণ্ড খারাপ থাকতো প্রত্যেক বছরই, কারণ প্রত্যেক বছর প্রায় সময় তার নাম শর্টলিস্টেড হতো এবং সে আফসোস করতো যে দেশের পতাকা ঘুরে ঘুরে বেড়ালাম বিভিন্ন দেশে, আমাকে সরকার সেভাবে সম্বর্ধনা দিচ্ছে না বা রেকগনাইজ করছে না। এটা তার খুব একটা আফসোস ছিল, এবং আমরা সেই সময় তার আশেপাশে যেতাম না, তার মনটা খুব খারাপ থাকতো।
সব শেষে আমাদের সকলের প্রিয় গণসঙ্গীত শিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আজকের মতো আয়োজন শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই দিনে আমাদের সময় দেবার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে। এবারের সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নিউ টাওয়ার, 110 বীর উত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963203 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। রুশ লেখক লিও টলস্টয়ের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সময় ও ধৈর্যই হচ্ছে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজকের সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।